করোনার মহামারীর এই সময়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রমকে লক্ষ্য রেখে রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয় যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমি এর জন্য অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে এই কার্যক্রমকে সুন্দর এবং কার্যকর রূপ দানের জন্য রাজবাড়ী কেবল নেটওয়ার্ক কর্তৃপক্ষ যে সেবা প্রদান করছেন, আমি তাদেরকে এই কার্যক্রমের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে যে সমস্ত নবীন শিক্ষার্থী একাদশ শ্রেণীতে রাজবাড়ী সরকারি কলেজে ভর্তির সুযোগ পেয়েছে, আমি তাদেরকে সৌভাগ্যবান বলে মনে করছি। এ কারণেই তারা সৌভাগ্যবান। রাজবাড়ী সরকারি কলেজ একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। তোমরা যারা এই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করার সুযোগ অর্জন করেছ, হিসাব বিজ্ঞানের বিভাগীয় প্রধান হিসাবে আমি তোমাদেরকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোমাদেরকে বলবো যে তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে পড়াশোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়াশোনা, কারণ এখান থেকেই তোমাদের ভিতকে মজবুত করতে হবে এবং তোমাদের উচ্চশিক্ষা যে পর্যায় এখান থেকে তোমাদের শুরু হবে। কারণ এইখান থেকে যে পড়াশোনা তোমরা করবে, যে জ্ঞান লাভ করবে, সেই অর্জিত জ্ঞানের মাধ্যমে তুমি উচ্চশিক্ষা লাভের যোগ্যতা অর্জন করবে। কাজেই আমি বলবো যে তোমরা মনোযোগ দিয়ে আগামী 2 বছর সুন্দরভাবে পড়াশোনা করবে। একই সাথে আমরা যারা শিক্ষক মণ্ডলী রয়েছি, বিভিন্ন সময়ে আমাদের সংস্পর্শে আসবে এবং আমাদের আদেশ উপদেশ মেনে চলবে। আশা করি তোমরা সফল কাম হবে। এখন আমি আজকের যে পাঠ পরিক্রমা, আমি আজকের পাঠ পরিক্রমায় এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি। পাঠ পরিক্রমার শুরুতে আমি আমার পরিচয় তোমাদের সামনে তুলে ধরছি। আমি মোহাম্মদ হিমায়ত হোসেন মোল্লা, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। এছাড়া আমার সাথে তোমাদের যোগাযোগের বিভিন্ন মাধ্যম আমি এখানে তুলে ধরেছি। তোমাদের যে কোনো প্রয়োজনে
আমাকে তোমরা এই মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আমি তোমাদের বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করব এই আশায় রাখছি। আজকের এই ক্লাসে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তা হলো হিসাব বিজ্ঞান প্রথম পত্র, বিষয় কোড 253। আজকের এই ক্লাস থেকে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে তা হলো আমাদের এই বিষয়ে মান বন্টন কিরকম থাকবে, প্রশ্নের ধরন কি হবে, সিলেবাস সম্পর্কিত পর্যালোচনা, হিসাব বিজ্ঞানের ধারণা, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। আজকের ক্লাস থেকে তোমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রে প্রদর্শিত এই বিষয়গুলি সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করবে। কারণ যে বিষয় পড়ব, যে বিষয় শিখব, সে বিষয় সম্পর্কে যদি তোমাদের পরিষ্কার ধারণা না থাকে তাহলে তোমরা কিভাবে এই কোর্সটিকে এই নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করবে সেটা ঠিক না করতে পারলে যে ফলাফল আমরা আশা করছি সেই ফলাফল আশানুরূপ হবে না। কাজে আমাদের গন্তব্যে পৌঁছানোর আগেই আমাকে ঠিক করতে হবে যে আমার এই চ্যাপ্টারগুলো বা এই অধ্যায়গুলো আমাকে এই সময়ের মধ্যে শেষ করতে হবে, টার্গেট ঠিক করতে হবে। তাহলে এই বিষয়গুলো আমার মাথায় না থাকলে আমি আমার গোল বা আমি আমার টার্গেট এটাকে আমি ঠিক করতে পারবো না। কাজেই আজকে শুরুর ক্লাসে আমি তোমাদেরকে এই বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে চাই। তাহলে আমরা প্রথমে আসি। আমাদের এই বিষয়ে মোট পূর্ণমান 100 নম্বর, যার মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে 70 এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30 নম্বর। আমি আশা করি তোমরা সৃজনশীল প্রশ্ন সম্পর্কে ধারণা নিয়ে এসেছো, বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কেও তোমাদের ধারণা রয়েছে। আমি এখন সৃজনশীল প্রশ্ন যে 70 নম্বর, এটার জন্য তোমরা 2 ঘন্টা 30 মিনিট পাবে এবং এক্ষেত্রে আমাদের দুটি ভাগে এই প্রশ্নটা করা হবে। প্রথম ভাগ হলো ক বিভাগ এবং দ্বিতীয় ভাগ হলো খ বিভাগ। তাহলে আমরা ক বিভাগ নিয়ে প্রথমে আলোচনা করি। ক বিভাগে দুটি আবশ্যিক প্রশ্ন থাকবে, যে দুটি প্রশ্ন অবশ্যই তোমাদেরকে উত্তর করতে হবে, যার নম্বর থাকবে 20। এবং খ বিভাগে মোট 9টি প্রশ্ন থাকবে, যা থেকে 5টি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে, যার পূর্ণমান হবে 50। এখন আমি বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে কথা বলবো। বহু নির্বাচনী মান পূর্ণমান 30। এই 30 নম্বরের মধ্যে 30টি প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে এবং এর সময় 30 মিনিট দেওয়া থাকবে। 30 মিনিটের মধ্যে এই 30টি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে আমাদের 4 ধরনের বিষয় অন্তর্ভুক্ত থাকবে। তার মধ্যে প্রথম হলো জ্ঞানমূলক প্রশ্ন। আমি আশা করি তোমরা ইতিপূর্বে জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে
ধারণা নিয়ে এসেছো। এরপরে থাকবে অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্ন তোমরা জানো। এরপরে প্রয়োগমূলক, ফাইনালি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। আমি এই চারটি বিষয়কে যদি চিত্র আকারে দেখাই তাহলে বিষয়টি এভাবে দেখানো যায়। তোমরা একটু লক্ষ্য করো, তাহলে খুব সহজেই দেখতে পারবে যে এই জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা এই প্রশ্নগুলো করার ক্ষেত্রে জ্ঞানমূলক ও অনুধাবন এই প্রশ্ন থেকে আমাদের মোট 25 এবং 35 মিলে 60% প্রশ্ন এখান থেকে করা হয়ে থাকে। যদি আমি জ্ঞানমূলক থেকে 25% কোশ্চেন নেই, তাহলে অনুধাবন থেকে আমাকে 35% কোশ্চেন নিতে হবে। অর্থাৎ দুইটা মিলে 60% প্রশ্ন এখানে নিতে হবে। তাহলে বিষয়টি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। আমি তোমাদেরকে এটি বলতে চাই যে এক্ষেত্রে মোট 18টি প্রশ্ন এখান থেকে নেওয়া হয়। আমি এবার উচ্চতর দক্ষতা প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন কিভাবে নির্ধারণ করা হয় সেটি আমি তোমাদের সামনে এখন তুলে ধরছি। এখানে প্রয়োগমূলক যদি 15% কোশ্চেন নেওয়া হয়, তাহলে উচ্চতর দক্ষতা থেকে 25% কোশ্চেন নেওয়া হবে। অর্থাৎ দুটি মিলে আমাদের 40% প্রশ্ন এখান থেকে নির্ধারণ করতে হবে বা এখান থেকে থাকে। তাহলে এখানে আমরা চিত্রে যেটা দেখা যায় তাতে প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক থেকে মোট 12টি কোশ্চেন এখান থেকে থাকবে। তাহলে আমরা বহু নির্বাচনী প্রশ্ন কিভাবে থাকবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে সক্ষম হয়েছি। এবার আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সিলেবাস সম্পর্কে ধারণা দিতে চাই। সিলেবাস সম্পর্কে ধারণা দিতে যাওয়ার শুরুতেই আমাদের এসে যায় ক বিভাগ এর প্রশ্ন। আমি তোমাদেরকে ইতিপূর্বে বলেছি ক বিভাগে দুটি আবশ্যিক প্রশ্ন থাকে। এই আবশ্যিক প্রশ্ন দুটি থাকবে আর্থিক বিবরণী অধ্যায় থেকে। এই আর্থিক বিবরণী অধ্যায় থেকে তোমাদের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, যেখানে প্রতিটি প্রশ্নেই রয়ামিল থাকবে এবং তার সাথে কিছু সমন্বয় দেওয়া থাকবে। এবং সেখান থেকে তোমাদের যে করণীয়, এই করণীয় অংশে 3টি ভাগে বিভক্ত থাকবে। যদিও অন্য অন্য সাবজেক্টের বেলায় এই ক্ষেত্রে 4টি ভাগ থাকে, অর্থাৎ জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক। কিন্তু হিসাব বিজ্ঞানের বিষয়টা একটু ব্যতিক্রম। এখানে জ্ঞানমূলক কোনো প্রশ্ন থাকবে না। এখানে প্রথমেই থাকবে অনুধাবনমূলক প্রশ্ন, যার মান 2। এরপরে আসছি প্রয়োগমূলক প্রশ্ন। প্রয়োগমূলক প্রশ্নে যার মান থাকবে 4 এবং সর্বশেষ উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, যার মান থাকবে 4। তাহলে 4, 4, 2 মোট 10 নম্বর। এবং অন্যান্য সাবজেক্টের বেলায় এক্ষেত্রে 1, 2, 3, 4 এভাবে 10 নম্বর থাকে। আমাদের হিসাব বিজ্ঞানের সাথে অন্যান্য সাবজেক্টের এখানে কিছু পার্থক্য রয়েছে। কাজে এই বিষয়টি তোমরা বুঝতে সক্ষম হয়েছ বলে আমি মনে করি। এ পর্যায়ে আমি তোমাদের উদ্দেশ্যে খ বিভাগ এর সিলেবাস নিয়ে কিছু কথা বলবো। খ বিভাগে আমাদের 9টি প্রশ্ন থাকবে, যেখান থেকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। এখন এই ক্ষেত্রে
আমাদের কি কি অধ্যায় রয়েছে তা আমরা এখন দেখে নেই। আমাদের প্রথমেই রয়েছে হিসাব বিজ্ঞানের পরিচিতি, দ্বিতীয় অধ্যায় রয়েছে হিসাবের বইসমূহ, তৃতীয় অধ্যায় রয়েছে ব্যাংক সমন্বয় বিবরণী, 4 নম্বর অধ্যায় রয়েছে রেওয়ামিল, 5 নম্বর অধ্যায় রয়েছে প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ, 6 নম্বর চ্যাপ্টার রয়েছে কার্যপত্র, 7 নম্বর অধ্যায় রয়েছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, 8ম অধ্যায় রয়েছে একতরফা দাখিলা পদ্ধতি। তাহলে আমরা এখানে দেখছি যে খ বিভাগের আওতায় আমাদের অধ্যায় 8টি, কিন্তু এই 8টির মধ্য থেকে আমাদের 9টি প্রশ্ন দেওয়া থাকবে, যার থেকে আমাদের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। এখন আমি আরেকটু বিষয় তোমাদের সামনে তুলে ধরব, সেটা হলো হিসাব বিজ্ঞানের পরিচিতি এবং হিসাবের বইসমূহ। হিসাব বিজ্ঞানের পরিচিতি, এই বিষয়টির মধ্যে আরো 3টি বিষয় অন্তর্ভুক্ত থাকে এবং হিসাবের বইসমূহের মধ্যে আর 6টি বিষয় অন্তর্ভুক্ত থাকে। কিন্তু অন্যান্য যে অধ্যায়গুলো রয়েছে সেক্ষেত্রে প্রতিটা অধ্যায়ই স্বতন্ত্র বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে। তাহলে আমি এখন আসি হিসাব বিজ্ঞানের পরিচিতি, এই বিষয়ের মধ্যে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে তা একটু দেখে নেই। হিসাব বিজ্ঞানের পরিচিতি, এই বিষয়টার মধ্যে যে সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে, প্রথম বিষয়টি হলো লেনদেন, দ্বিতীয় বিষয়টি হলো হিসাব সমীকরণ, তৃতীয় বিষয়টি হলো হিসাব। এই 3টি বিষয়ে হিসাব বিজ্ঞানের পরিচিতির মধ্যে অন্তর্ভুক্ত থাকে। আমি এ পর্যায়ে আসছি হিসাবের বইসমূহ। হিসাবের বইসমূহ মধ্যে 6টি বিষয় অন্তর্ভুক্ত থাকে, তা হলো দুতরফা দাখিলা পদ্ধতি, হিসাবের প্রাথমিক বই বা জাবেদা, জাবেদার শ্রেণী বিভাগ, নগদান বই, খুচরা নগদান বই এবং খতিয়ান। আশা করি তোমরা হিসাব বিজ্ঞানের পরিচিতি এই অধ্যায়ের মধ্যে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে তা তোমরা বুঝতে সক্ষম হয়েছ এবং হিসাবের বইসমূহ এই অধ্যায়ের মধ্যে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে সে সম্পর্কে ও তোমরা স্পষ্ট ধারণা পেয়েছ। এ পর্যায়ে আমি তোমাদের সামনে তুলে ধরব হিসাব বিজ্ঞানের ধারণা। আমরা ব্যবসায় শিক্ষায় ছাত্র শিক্ষার্থী, আমরা ইতিপূর্বে হিসাব বিজ্ঞান সম্পর্কে ধারণা পেয়েছি, কিন্তু তারপরেও আজকে প্রথম ক্লাস, এই ক্লাসে তোমাদের উদ্দেশ্যে হিসাব বিজ্ঞান সম্পর্কে কিছু কথা বলা আমার উচিত বলে আমি মনে করছি। হিসাব বিজ্ঞান এই বিষয়টি আমাদের কাছে খুবই পরিচিত। আমরা যদি হিসাব বিজ্ঞান বিষয়টিকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই যে হিসাব বিজ্ঞান বিষয়টি 2টি শব্দের সংমিশ্রণ। একটি বিষয় হিসাব এবং অপর বিষয়টি বিজ্ঞান। তো হিসাব কি আমরা ইতিপূর্বে জেনেছি যে ব্যবসায় প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। তো সব ঘটনাই আর্থিক ঘটনা নয়। আমরা জানি যে আর্থিক ঘটনাই লেনদেন, অনার্থিক ঘটনা লেনদেন নয়, আর্থিক ঘটনাই লেনদেন। এখন এই আর্থিক যে সমস্ত ঘটনাগুলো ব্যবসা প্রতিষ্ঠানে বা আর্থিক প্রতিষ্ঠানে সংঘটিত হয়, সেই ঘটনাগুলোকে হিসাবের বইয়ে লিপিবদ্ধ করাই হিসাব, সুষ্ঠু সুন্দরভাবে লিপিবদ্ধ করাই হিসাব।
এখন বিজ্ঞান এ বিষয়টি কি? বিজ্ঞান আমরা সকলেই জানি, বিজ্ঞান শব্দের অর্থ হলো কোনো বিষয়ে সুশৃঙ্খল জ্ঞান, কোনো নির্দিষ্ট বিষয়ে সুশৃঙ্খল জ্ঞান হলো বিজ্ঞান। তাহলে আমাদের সামনে এখন হিসাব এবং বিজ্ঞান এই দুটিকে যদি আমি একসাথে সংজ্ঞায়িত করি তাহলে কি বলা যায়? হিসাব বিজ্ঞান হলো আর্থিক প্রতিষ্ঠানে সংগঠিত লেনদেন সমূহকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করে আর্থিক ফলাফল নির্ণয় করা এবং তথ্য ব্যবহারকারীকে বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করা। এটাই হলো হিসাব বিজ্ঞান, এটাই হলো হিসাব বিজ্ঞান। তাহলে পরিশেষে আমরা বলতে পারি যে হিসাব বিজ্ঞান হলো সেই জ্ঞান যার মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ হিসাবের বইতে যথাযথভাবে লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ ও বিশ্লেষণ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা যায়। তাহলে আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কিত যে ধারণা, এই ধারণাটা আমাদের বুঝতে আর ভুল হবে না, আমরা বুঝতে পেরেছি। এখন আমি তোমাদের উদ্দেশ্যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে এই হিসাব বিজ্ঞান নিয়ে আমরা এত পড়াশোনা করব, এত চিন্তা ভাবনা করব, এর কিছু উদ্দেশ্য রয়েছে, সুনির্দিষ্ট কিছু উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্যগুলো আমরা এখন দেখব যে কি উদ্দেশ্যে এই হিসাব বিজ্ঞানকে আমরা লালন পালন করি। তাহলে সেই উদ্দেশ্যগুলো আমরা একটু দেখে নিই। প্রথম উদ্দেশ্য আর্থিক লেনদেন লিপিবদ্ধ করা। প্রথম উদ্দেশ্য কি? আর্থিক লেনদেন লিপিবদ্ধ করা। আর্থিক লেনদেন এটা কি? আমি ইতিপূর্বে তোমাদের বলেছি একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে, যার কিছু আর্থিক ঘটনা, কিছু অনার্থিক ঘটনা। এখন আর্থিক ঘটনা কি? যে 5,000 টাকার পণ্য ক্রয় করা হলো। আরেকটা ঘটনা কি? যে মিস্টার রহিমের মেয়ের বিবাহ। তাহলে মিস্টার রহিমের মেয়ের বিবাহ এটা একটি ঘটনা। আবার 5,000 টাকার পণ্য ক্রয় করা হলো, এটাও একটি ঘটনা। তাহলে দুটি ঘটনা, কিন্তু একটি সাথে অর্থ জড়িত, আরেকটির সাথে অর্থের কোনো সম্পর্ক নেই। তাহলে যেই ঘটনার সাথে অর্থ জড়িত থাকে, অর্থের সংশ্লিষ্টতা থাকে, তাকে আমরা আর্থিক লেনদেন বলবো। আর যেই বিষয়ের সাথে কোনো অর্থের সংশ্লিষ্টতা নেই, আর্থিক কোনো সম্পর্ক নেই, সেটাকে আমরা অনার্থিক ঘটনা বলবো। তাহলে আর্থিক ঘটনা হলো লেনদেন, অর্থাৎ আর্থিক লেনদেনকে লিপিবদ্ধ করা, এটা হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য। নেক্সট আমরা দেখি আর্থিক ফলাফল নির্ণয় করা। হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্যই হলো যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন আর্থিক লেনদেন লিপিবদ্ধ করে, তার থেকে আয় বিবরণী প্রস্তুত করে, তার থেকে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করে বিভিন্ন ধরনের আর্থিক ফলাফল নির্ণয় করা এবং তা বিভিন্ন স্বার্থ পক্ষ একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকে, তাদের নিকট এই বিভিন্ন ধরনের তথ্য বা ফলাফল প্রকাশ করা, এটাই আর্থিক ফলাফল নির্ণয় করা মূল উদ্দেশ্য। তথ্য ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করা, এটা আমি বলেছি যে আর্থিক ফলাফল নির্ণয় করে যেই ফলাফল, সেই যে তথ্য, সেটা তথ্য ব্যবহারকারীদের নিকট প্রকাশ করা।
আর্থিক অবস্থা তুলনামূলক বিশ্লেষণ, যেহেতু হিসাব বিজ্ঞান লেনদেনগুলোকে লিপিবদ্ধ করে এবং এই লিপিবদ্ধ লেনদেনগুলো এটা একটি স্থায়িত্ব রূপ পায়। ফলে বিগত বছরগুলোর আর্থিক ফলাফলের সাথে বর্তমান বছরের আর্থিক ফলাফল তুলনা করে ব্যবস্থাপক মণ্ডলী বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে। পরবর্তী নৈতিক মূল্যবোধ, যেহেতু হিসাব লিপিবদ্ধ করা হয়, কাজেই এক্ষেত্রে একটি অসৎ উদ্দেশ্য এখানে ইচ্ছা করা সত্ত্বেও অসৎ উদ্দেশ্য সেখান থেকে দূরে সরে যায়। ফলশ্রুতিতে নৈতিক মূল্যবোধ সৃষ্টি হয়, কেউ অসৎ কাজ করতে পারে না। এরপরে সততা ও ন্যায় প্রতিষ্ঠা, হিসাব বিজ্ঞানের মাধ্যমে একটা প্রতিষ্ঠানে, সমাজে, গোটা দেশে সততা ও ন্যায় প্রতিষ্ঠিত হয়। ফলে সত ন্যায় প্রতিষ্ঠা করা হিসাব বিজ্ঞানের আরেকটি উদ্দেশ্য। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জবাবদিহিতা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জবাবদিহিতা অর্থাৎ যেহেতু বিষয়গুলো হিসাব এর বইতে সুন্দর সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা থাকে, কাজে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট একটা জবাবদিহিতার দলিল হিসাবে এটা রূপান্তরিত হয়, এটা দলিল হিসাবে এটা আখ্যায়িত হয়। ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জবাবদিহিতা করা খুবই সহজ হয়ে যায়। ফাইনালি রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ, যেহেতু এই হিসাব বিজ্ঞানের মাধ্যমে ব্যবসায়ীর আয় ব্যয় ক্ষতি নিরূপিত হয়, কাজেই আমাদের প্রতিটা প্রতিষ্ঠানের প্রতি সরকারের যেমন দায়িত্ব রয়েছে, সরকার পরিচালনার ক্ষেত্রেও অন্য প্রতিষ্ঠানের ও দায়িত্ব রয়েছে। কারণ এই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয় এবং তার আয়ের উপরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ শুল্ক এবং কর হিসেবে সরকারকে প্রদান করতে হয়। কাজেই হিসাব বিজ্ঞানের মাধ্যমে যেহেতু পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নিরূপণ করা হয়, সুন্দর ফলাফল তৈরি করা হয়, সুস্পষ্ট ফলাফল তৈরি করা হয়, ফলশ্রুতিতে এখানে একটি আয়, যে আয়টি নির্ধারিত হয় এবং ওই আয়ের উপরে ভিত্তি করেই এখান থেকে কর নির্ধারিত হয়। কাজেই রাষ্ট্রের প্রতি ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ববোধ বা হিসাব বিজ্ঞানের মাধ্যমেই পরিষ্কৃত হয়ে থাকে। কাজে আমি আমার সময় শেষ, আজকের মতো এখানেই শেষ করছি এবং আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে এই আশায় করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।